জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আর নাহিদ ইসলামের চুম্বনের একটি ছবি সারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেশের শেখ পরিবারের অন্যতম সদস্য পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল এখন ভারতীয় নাগরিক বিধান মল্লিক। দেখুন, এই সরকারের সময় মানে ইউনূস স্যারের এই সরকারের সময় আমরা অন্যান্য বিষয়ে যেমনটি মেনে নেই বা না মেনে নেই, একটা আলোচনা কিন্তু মানুষের মনে বা মানুষের ভেতরে আছে যে আইন শৃঙ্খলা এখনো দেশে স্বাভাবিক হয়নি। যদিও সরকার অনেক চেষ্টা করছেন, আর্মি নামিয়েছে, র্যাব নামিয়েছে, পুলিশ নামিয়েছে, বিভিন্ন কারণে হচ্ছে না। এই কারণগুলো আমরা কেউই জানতাম না, এবং আমরা এটাও জানতাম না যে যেভাবে এখন দমন পীড়ন করা হচ্ছে বা যেভাবে এখন আইন শৃঙ্খলাকে সরকার কন্ট্রোল করতে যাচ্ছে, এটা এতদিন কেন করেনি। হাসনাত এবং সার্জিসকে গালি দিয়েছেন এখন টেলিভিশনের একজন উপস্থাপিকা, যেটা তাদের ব্যক্তিগত পর্যায়ের আলোচনার মধ্যে এই গালিগালাজটির অংশ ছিল। পরবর্তীতে সারা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে। ভাবতেই পারেন তার ভিতরে কতটা ক্ষোভ বিরাজ করছে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে নিয়ে, এবং তার একটি ক্ষোভের বহিঃপ্রকাশ টিভি উপস্থাপিকা হয়েও সেখানে তিনি প্রকাশ করতে বাধ্য হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে ইদানিং আলোচনা সমালোচনা ঝড় বইছে। ইফতার মাহফিল বা ইফতার পার্টি যেটাই বলেন, যেখানে উনি উপস্থিত হচ্ছেন, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের দেখলে উনি ঠোঁটে চুম্বন করছে, এবং কি সাবেক উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম, ওনার সাথে জামাত ইসলামের আমিরের একটা পিকচার বা ছবি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এটাও আপনারা দেখেছেন, উনি ঠোঁটে চুম্বন করেছে। আর এই বিষয়টি নিয়ে নানান মানুষ নানান ধরনের কিন্তু সমালোচনা শুরু করে দিয়েছে অলরেডি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, ভিডিওটি দেখাবো, আমি অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও আপনাদের জন্য রয়েছে কিন্তু, হ্যাঁ, একটু ধৈর্য ধরে দেখবেন। আমি একটা কথা বললে তারপরে আপনাদের চলুন বিস্তারিত ভিডিওতে নিয়ে যাই। সেটা হলো, আপনাদের কি মনে হয়? অনেকেই বলছে যে জামাতের আমির হলো সমকামী, যার কারণে এরকম করতেছে। আপনাদের কি মনে হয়? শত শত ক্যামেরা যার চারিদিক দিয়ে ঘেরাও করে আছে, বেষ্টন করে আছে, সব মানুষ মোবাইল তাক করে আছে, ক্যামেরা তাক করে আছে, ভিডিও হচ্ছে, এমতো অবস্থায় জামাতের আমির যেই কাজগুলো করছে, এটা সমকামী হিসেবে করছে। আপনার কি মনে হয়? উনি কি, ওনার ভিতরে কি কোনো বিবেক নেই? আসলে ওনার মায়া মহাব্বত একটু বেশি, যার কারণে উনি মানুষকে একটু আত্মার সাথে আলিঙ্গন করতে চায়, এটাই কারণ। উনি তো বুদ্ধিমান ভাই, উনি তো আর ওই পাগল ছাগল না, ঠিক আছে? উনি তো আর পাগল ছাগল না যে ওনার জ্ঞান বুদ্ধি নাই, ক্যামেরা চালু আছে ওর মধ্যেই এসব করলো। উনি কি খারাপ কোনো উদ্দেশ্যে কাজ করছে? আসলে ভাই, মন মানসিকতা আমাদের অন্যরকম হয়ে গেছে, যার কারণে আমরা অনেক রকম ভাবি। তবে জামাতের আমির উদ্দেশ্যে একটা কথা, যদিও আমি সাধারণ মানুষ, আমার কথার কোনো দাম নাই, তারপরেও যেই জিনিস নিয়ে সাধারণ জনগণ বোঝে না, যে জিনিস সাধারণ জনগণ বুঝতে চেষ্টাও করে না বা উল্টো রিয়াকশন করে, আমার মনে হয় জামাতের আমির সাহেব ডক্টর শফিকুর রহমানের ওই জিনিস বা ওই কাজটা না করাই উত্তম। আমার মনে হয়, যেহেতু সমালোচনা হচ্ছে, দরকার নেই। কপাল আছে, হাত আছে, অন্য জায়গায় চুম্বন করলে হয়তো, ঠোঁটে চুম্বন না করাটাই ভালো। যেহেতু এ নিয়ে মানুষ উল্টো রিয়াকশন করছে, উল্টোভাবে বোঝানোর চেষ্টা করছে। আর এক পার্টি তো আছেই, বোঝেন না, ওরা তো সবসময় চাই আলেম আমাদেরকে যেভাবে ক্ষতি করা যায়। তো যাই হোক, প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। তাছাড়াও রয়েছে আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আর নাহিদ ইসলামের চুম্বনের একটি ছবি সারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই সোশ্যাল মিডিয়া ভাইরালের পরে আমাকে অনেকে ফোন করলেন এবং মেসেজ করলেন, মাসুক ভাই, এই বিষয়ে আপনার মন্তব্য কি, মতামত কি, আমরা জানতে চাই। সেই কারণে আমি তার তথ্য নেওয়ার চেষ্টা করলাম। তথ্য নিতে গিয়ে বের হয়ে আসলো থলের বিড়াল। থলের বিড়ালটি হলো ওই যে নাপাক নরেন্দ্র মোদী আছে না, নাপাক নরেন্দ্র মোদীর দেশে বাংলাদেশের কিছু নাপাক মানুষ গিয়ে বসবাস করছে, তার ছত্রছায়া। এরই মধ্যে বাংলাদেশ থেকে এক কুলাঙ্গার নারী, যেই নারী বলেছিল মেয়েরা কেন দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে না, সেই ডাক্তার তসলিমা নাসরিনের পেজ থেকে সর্বপ্রথম এই ছবিটি প্রকাশ পায়, এবং এই ছবিটি আর্টিফিশিয়াল দিয়ে বানানো হয়েছে বলে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে আমি তথ্য সংগ্রহ করতে পেরেছি। সেই কারণেই আজকে আপনাদের সামনে এই বিষয়ে কথা বলতে আসছি। এই যে নাপাক নারী তসলিমা নাসরিন এবং এই নাপাক শেখ হাসিনা, নাপাক ওবায়দুল কাদের এবং তার সঙ্গী সাথীরা এখন ভারতে বসে এই ধরনের কাজ করছে। এই কারণেই আমরা ভারত বিরোধিতা করে থাকি। আর ভারত বিরোধিতা শুধু এক কারণে নয়, ভারতের রয়েছে শত অপরাধ বাংলাদেশের সাথে। বাংলাদেশকে নিয়ে তারা এইভাবে খেলায় মেতে উঠে। বাংলাদেশের এখন জনপ্রিয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, আর নাহিদ ইসলাম একজন জনপ্রিয় তরুণ নেতা, কারণ 24-এর আন্দোলনে নাহিদ
ইসলামের নেতৃত্বে আন্দোলনটা তরুণ সমাজ মাঠে নেমেছিল। আর জামাতের আমির বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মের মানুষের কাছে গিয়ে মানুষের সেবামূলক কাজ করে হিন্দু ধর্মের বাচ্চার দায়িত্ব নেওয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কাজের মাধ্যমে প্রশংসায় উনি খেত পাচ্ছেন। আর এই প্রশংসায় ভারত এখন তাদের ঘুম হারাম। যদি না জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যা, আগামীতে জামাত যদি তার মতের তার পক্ষের কিছু রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে, ইসলামপন্থীদেরকে সাথে নিয়ে, বা আধুনিক মনা যারা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চা, পারিবারিক রাজনীতি থেকে বের হয়ে আসতে চা, তারা যদি ডাক্তার শফিকুর রহমানকে সমর্থন দিয়ে ফেলে, আর যদি সমর্থন পেয়ে যা, সরকার যদি জামাতের নেতৃত্বে গঠন হয়ে যা, তাহলে নরেন্দ্র মোদীর ধুতি খুলে ফেলবে দিল্লির ভারতীয় বিজেপি নেতারা। কারণ ভারতীয় বিজেপি নেতারা বুঝতে পারবে যে নরেন্দ্র মোদী জামাতের উপর যত নির্যাতন করেছে, যত জুলুম করেছে, আলেমদেরকে নির্যাতন জুলুম করার কারণেই আজকে বাংলাদেশে আলেম এবং ইসলামপন্থীদের উত্থান হচ্ছে। হাসনাত এবং সার্জিসকে গালি দিয়েছেন এখন টেলিভিশনের একজন উপস্থাপিকা, যেটা তাদের ব্যক্তিগত পর্যায়ের আলোচনার মধ্যে এই গালিগালাজটির অংশ ছিল। পরবর্তীতে সারা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে। ভাবতেই পারেন তার ভিতরে কতটা ক্ষোভ বিরাজ করছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে নিয়ে, এবং তার একটি ক্ষোভের বহিঃপ্রকাশ টিভি উপস্থাপিকা হয়েও সেখানে তিনি প্রকাশ করতে বাধ্য হয়েছেন। এবং তার বক্তব্যে সেটাই প্রমাণিত হয়েছে যে কোনো মূল্যে হাসনাত এবং সার্জিসদেরকে তিনি সহ্য করতে পারেন না। এই পয়েন্টটি নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা হয়েছে, সমালোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে স্টেটমেন্ট যাচ্ছে। এমনকি হাসনাত আব্দুল্লাহ নিজেও এই জায়গায় তার স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে যিনি এই গালিটি দিয়েছেন সেই গালির স্বাধীনতার জন্যই 5ই আগস্ট সংগঠিত হয়েছে, বা বাক স্বাধীনতার জন্যই 5ই আগস্ট সংগঠিত হয়েছে, মুক্ত স্বাধীনভাবে কথা বলার জন্যই 5ই আগস্টের এই স্বাধীনতা অর্জন হয়েছে। সেই জায়গা থেকে তিনি বলছেন যে ব্যক্তি এই কাজটি করেছেন তাদের প্রতি তার কোনো ক্ষোভ নেই, স্বাধীনতার অংশ হিসেবে তাদের চাকরি গিয়েছিল, সেই চাকরিও যেন আবার ফেরত দেওয়া হয় সেই দাবি করছেন হাসনাত আব্দুল্লাহ। এক বাক্যে এখন টিভি একটি মানসিক চাপের মধ্যে আছে যে বাংলাদেশের বর্তমানে আমরা যারা মনে করি বাংলাদেশ যারা চালাচ্ছে বলে ধারণা, যদিও অফিসিয়ালি এটা কোনো আলাদা কোনো রাজনৈতিক দলের সংগঠন কিংবা দেশ পরিচালনার কাঠামো নয়, কিংবা এদেশের কোনো সরকার ওই অর্থে দলীয় নেই, তারপরেও সাধারণ মানুষ এটা ধরেই নিয়েছে যে ছাত্র জনতাই বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারকে চালাচ্ছে। সেই জায়গা থেকে টপ 10 পিপলের মধ্যেই অবস্থান করছে এই হাসনাত, সার্জিস, এরাই যারা বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে মিডিয়া তাদের দিকে তাক করে থাকে। তারা যে কোনো জায়গায় যে কোনো বক্তব্য দিলে সেগুলো জনগণের কাছে প্রচার করা হয়। যদিও গত 16 বছরে বিভিন্ন জনে বিভিন্ন জায়গা থেকে বহু চেষ্টা এই দেশের জন্য করেছে, মিডিয়ার যে কোনো কারসাজিতে তারা কিন্তু সেভাবে সামনে আসতে পারে না। কিন্তু বর্তমানে এই 5ই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবে নেতৃত্ব দেওয়ার সাহসী ভূমিকার কারণেই আমি মনে করি হাসনাতরা, সার্জিসরা একটি সম্মানিত জায়গায় অবস্থান করছেন, এবং সেটা বাংলাদেশের মানুষও কিন্তু বেশ খানিকটা ভালোভাবেই নিচ্ছে বলে ধারণা হচ্ছে। একজন টিভি উপস্থাপিকা তিনি যে মন্তব্য করেছেন, এই মন্তব্যটা বাংলাদেশের যে কেউ যে কোনো জায়গায় ঘরে বসে করতে পারে। আমাকে অপছন্দ হলে গালি দেয়, কিন্তু সেটা যখন মিডিয়ার কল্যাণে যে কোনোভাবে ভাইরাল হয়ে যায়, সামনে এসে যায়, তখন সেটা আলোচনা সমালোচনার জন্ম দিবে যে আজ বাংলাদেশে গালি দেওয়ার পরেও যাকে গালি দিয়েছে তিনি কিন্তু স্ট্যাটাস দিয়েছেন তার চাকরি ফিরিয়ে দিন। এই একই জিনিস যদি আওয়ামী লীগের আমলে কোনো একজন বিএনপি, জামাত কিংবা যে কোনো পন্থী মানুষ, বা ধরেন তিনি কোনো পন্থী না কিন্তু ডাইরেক্ট গালিটা এভাবেই দিলেন শেখ হাসিনার পোলাকে নিয়ে, শেখ হাসিনার মেয়েকে নিয়ে, এবং যেই শব্দ চয়ন করে আজকের হাসনাত এবং সার্জিসদেরকে গালি দিয়েছে, এই একই শব্দটা যদি সেখানে উচ্চারণ করতেন, আপনি কি ভাবতে পারছেন যে বাংলাদেশে তার অবস্থানটা কি আয়নাঘরে হতো, না তার অবস্থানটা জেলে হতো, না তার অবস্থানটা মামলায় হতো, না তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হতো? একটু ভেবে দেখেন, শুধু চেঞ্জটা করে দেখেন যে সজীব ওজের জয়কে কিংবা শেখ হাসিনার আত্মীয় স্বজন কিংবা আওয়ামী লীগের একজন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীকে ওই ধরনের কিছু বলে সুস্থ শরীরে কোনো এক সাংবাদিক বাংলাদেশে থাকতে পারবে এমনটা নিশ্চয়তা দিতে পারতেন না। এটাই বাংলাদেশের পরিবর্তনের জায়গা। আমি আসছি আলোচনায় যে এই পরিবর্তনটায় হাসনাত আব্দুল্লাহর ভাষ্য সঠিক কতটুকু, বেঠিক কতটুকু, জনগণ কি প্রত্যাশা করেছে সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমি এই গুড সাইন যেটা হয়েছে যে আজকের পরিবর্তনের হওয়ার কারণেই ওই মহিলা চাকরিতে তার অফিস থেকে বাদ দেওয়ার পরেও যাকে গালি দিলেন তিনি রিকোয়েস্ট করছেন তার চাকরিতে রাখতে হবে। আমি জানি না তার চাকরি থাকবে না, ভবিষ্যৎ কি বলবে, কিন্তু এতটুকু তো নিশ্চিত হওয়া গেল যে গুমের শিকার হতে হবে না, খুনের শিকার হতে হবে না, কিংবা তাকে আয়নাঘরে রাখা হবে না, কারণ যাকে বলেছে তিনি কিন্তু তার ব্যাপারে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। আসেন এখন বাংলাদেশে আমরা একটু কথা বলি স্বাধীনভাবে কথা বলার সংজ্ঞাটা কি। আমি ডক্টর ফয়জুল হক স্বাধীনভাবে বাংলাদেশে কথা বলতে পারি নাই, আমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। 6 বছর পর্যন্ত, সর্বশেষ 6টি বছর দেশে ঢুকতে পারা তো দূরের কথা, বিদেশে যখন থাকতাম সেই দেশের সরকারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অফিসিয়ালি চিঠি দিয়ে ইনফর্ম করা হতো যে আমি দেশদ্রোহী, আমি খারাপ মানুষ, এই দেশের কোনো সঠিক নাগরিক না, আমি যাতে ওই দেশে কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু করে ভালোভাবে এস্টাবলিশ হতে না পারি তার জন্য তিনি যা যা করণীয় সব করতেন। অ্যাম্বাসিগুলো আমার পিছনে লাগা ছিল, বিদেশে অ্যারেস্ট করানোর জন্য চেষ্টা করেছিল। আমি কি কোথাও কোনো জায়গায় কাউকে যেই শব্দচয়ন করে ওই ভদ্রমহিলা একজন ব্যক্তিকে গালি দিয়েছে সেই ভদ্রমহিলাকে আওয়ামী লীগ হিসাবে না, এমনি ভদ্রমহিলা একটা ছেলেকে গালি দিয়েছে তার প্রতিপক্ষকে আওয়ামী লীগ ভেবে না, বিএনপি ভেবে না,
সাধারণ একজন ছাত্র জনতার নেতারে গালি দিয়েছে। এখন চিন্তা করে দেখেন, আমি কি গত 6 বছরে কোনো জায়গায় এতটুকু শব্দ চয়ন করেও কাউকে গালি দিয়েছি? দেইনি। তাহলে আমি দেশে আসতে পারলাম না কেন? শুধুমাত্র শেখ হাসিনার আইন এবং শাসন ব্যবস্থাটা আপনি এখান থেকেই বুঝতে পারবেন যে আমি ন্যায়সঙ্গত প্রতিবাদ করার পরেও বাংলাদেশে থাকতে পারিনি, আসতে পারিনি, বিদেশেও ব্যবসা বাণিজ্য করে থাকতে দেয়নি, এবং প্রত্যেকটি দেশে গ্রেপ্তার করাতে চেয়েছে ভদ্রভাবে সমালোচনা করার কারণে। কারণ ওরা যখন দেখেছে আমার এই সমালোচনা জনগণ অ্যাকসেপ্ট করছে, কোটি কোটি মানুষ ভিউ হচ্ছে, জনগণ দেখছে, তখন তারা আমাকে থ্রেট মনে করা শুরু করেছে। এই একটা জায়গা থেকেই আপনাকে উদাহরণ দিয়ে দেখালাম যে কতটা হিংস্রপরায়ণ জাতিতে আমাদেরকে নিমজ্জিত রেখেছিল এই শেখ হাসিনার সময়ে। তারা আমাদের নেতাকর্মীদেরকে, বিভিন্ন মতাদর্শের মানুষদেরকে এভাবে করেই কোণঠাসা করে রেখেছিল। আর আজ বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের পেতাত্তা, আওয়ামী লীগ ছাড়াও ধরেন একটু আওয়ামী ভাবাপন্ন, উদার কিছু চিন্তা করে, মুক্তমনা হয়তো আওয়ামী মুক্তমনার ভাবে চলে, কিন্তু ওই লোকটা কিন্তু এখন সর্বাগ্রে সমস্ত জায়গায়, ফেসবুকে, ইউটিউবে, সব অবস্থায় কিন্তু তিনি সমালোচনা করতে পারছেন। যে কারণ বিএনপি জামাতের তো করছেনই, স্বয়ং সরকারের ছাত্র প্রতিনিধি যাদেরকে আমরা মনে করি সরকারের ছায়া, এই ছায়াদেরকেও সমালোচনা কিন্তু করছেন দিব্যি। এটাই বাংলাদেশের স্বাধীনতার আমি মনে করি যে পরিবর্তন হয়েছে তার একটা অংশ। এখন আসেন, আসলে গালি দিয়ে মুক্ত স্বাধীনতা হয় কিনা? আমি মনে করি না। স্বাধীনতা মুক্ত হতে পারে এটাই, আপনি চোর হলে চোর বলবো, ডাকাত হলে ডাকাত বলবো, আপনি বাংলাদেশ থেকে টাকা পাচার করলে টাকা পাচারকারী বলবো, ভোট চুরি করলে ভোট চোর বলবো, রাতে ভোট করলে রাতের ভোট চোর বলবো। এভাবে করে আপনাকে আমি শব্দ চয়ন করতে পারি, কিন্তু আপনাকে কখনোই আমি এটা বলতে পারি না যেই ভাষাগুলো ব্যবহার করে এই হাসনাতদেরকে গালি দেওয়া হয়েছে এটা নয়। তারা সঠিক মায়ের, বাবা মায়ের সন্তান। তাদেরকে এই শব্দ চয়নে যে গালি দিয়েছেন, নিশ্চয়ই তিনি এইটা আওয়ামী লীগের মতো আচরণ করেছেন, যেই আচরণটা তার হৃদয়ে লালন করছেন, ভিতরে পালন করছেন। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তিনি এখন হয়তো রাজপথে নেমে এসে অনেক কিছু বলে না, তিনি এখন খুব মানে প্রকাশ করার জন্য টিভি চ্যানেলের কলিগদের কাছে সেটা প্রকাশ করলেন। এটাই হচ্ছে পার্থক্য, যে আজকের তারা গালি দিয়েও আপনার কাছ থেকে পার পেয়ে যায়। আমি বলছি না যে তাকে আমার যে কোনো মূল্যে অপরাধী বলেই দিতে হবে, কিন্তু হ্যাঁ, আমি এটাও মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগের যে শিষ্টাচার, যে কালচার ছিল, সেই কালচার এস্টাবলিশ হওয়ার সুযোগ নেই। সাধারণ মানুষকে যারা কষ্ট দেয়, গালিগালাজ করেছে, অন্যায়ভাবে যত জুলুম করেছে, সেই আওয়ামী লীগের কোনো পেতাত্তারা কোনো অবস্থাতেই খুব একটা ভালোভাবে সময় কাটাবে এবং আরামায়েশে জীবনযাপন করবে, এবং সেটা আবার অভদ্র ভাষায় গালি দিয়ে যেটা সমাজ বিবর্জিত, তারপরেও সেটাকে মুক্ত চিন্তা হিসেবে ধরে নেব, সেটা নিয়ে আমাদের ডিবেট করার কিন্তু এখন সময় এসেছে। আমাদের আলোচনা করা উচিত কোনটা মুক্ত চিন্তার, কোনটা মুক্ত চিন্তার না। যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং যাদের বাড়ি বা যাদের যে কোনো কারণে উত্তরবঙ্গে যেতে হয় বা গ্রেটার ময়মনসিংহে যেতে হয়, তারা আমার এই বক্তব্যটা শুনে একমত হবেন। দেখুন, আমরা যদি উত্তরবঙ্গে যাই ঢাকা থেকে, তাহলে আমাদের আশুলিয়া দিয়ে যেতে হবে। ময়মনসিংহে যদি যান তাহলে গাজীপুর দিয়ে যেতে হবে। আমরা সবাই জানি আশুলিয়া, গাজীপুরে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এবং এই সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রায়শই মালিকের সাথে শ্রমিকদের একটা দ্বন্দ্ব লেগেই থাকে। সেটা স্যালারি নিয়ে হোক বা যে কোনো আন্দোলন নিয়ে হোক, মালিকরা সহজে কোনো সমাধান করতে চায় না, শ্রমিকরা রাস্তা ছাড়তে চায় না। আমি একবার ময়মনসিংহে যাচ্ছিলাম বছর 2 আগে। ঢাকায় আমার উত্তরের বাড়ি থেকে আমার জয়দেবপুর চৌরাস্তায় পৌঁছতে সময় নিয়েছিল 8 ঘন্টা। কারণ কি, গাজীপুরা নামে যে জায়গাটা আছে, সেখানে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা আন্দোলন চলছিল। শ্রমিক ভাইয়েরা তাদের আন্দোলনটা রাস্তায় নিয়ে এসছে, রাস্তা ব্লক করে দিয়েছে, কোনো গাড়ি ঘোড়া চলছে না। 8টি ঘন্টা আমি সেখানে বসা ছিলাম প্রাইভেট কারে, এবং আমার পেছনে হাজার হাজার গাড়ি ছিল। এই দৃশ্য সবাই দেখেছেন। যারা উত্তরবঙ্গে যাচ্ছেন, যদি আশুলিয়া দিয়ে যেতেন, তারা দেখতেন আশুলিয়ায় কোথাও গন্ডগোল হচ্ছে, শ্রমিকরা রাস্তায় নেমেছে। এখন শ্রমিকদের দোষ দিয়ে লাভ নেই, তাদের আন্দোলন করার কোনো জায়গা নেই। তারা ফ্যাক্টরির সামনে যে রাস্তার উপরে আন্দোলন করে থাকেন, এবং কিছু কিছু আন্দোলন তারা সফলভাবে করে ফেলেন, কিছু কিছু আন্দোলন পুলিশের আঘাতে, পুলিশের আক্রমণে বিরাট রূপ ধারণ করে। তারপর সেই আন্দোলন ছড়িয়ে পড়ে অন্যান্য গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে। তখন পুরো গাজীপুর, আশুলিয়া সব জায়গায় শুধু রাস্তা ব্লক, রাস্তা ব্লক, রাস্তা ব্লক, জনদুর্ভোগ। তখন জনতা যারা গাড়িতে বসে থাকে, বাসে বসে থাকে, ট্রাকে বসে থাকে বা প্রাইভেট কারে বসে থাকে, তারা সরকারকে ভীষণভাবে গালাগালি করে, সেটা যে সরকারের সবাই হোক। মানে অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে পারে না ঠিক মতো, যার জন্য এই সমস্ত অনাসৃষ্টিগুলো ঘটে বাংলাদেশে। এটা বোধহয় সবাই স্বীকার করবেন। গতকালকে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছে গাজীপুরে। দেখুন, এই সরকারের সময়, মানে ইউনূস স্যারের এই সরকারের সময়, আমরা অন্যান্য বিষয়ে যেমনটি মেনে নেই বা না মেনে নেই, একটা আলোচনা কিন্তু মানুষের মনে বা মানুষের ভেতরে আছে, যে আইন শৃঙ্খলা এখনো দেশে স্বাভাবিক হয়নি। যদিও সরকার অনেক চেষ্টা করছেন, আর্মি নামিয়েছে, র্যাব নামিয়েছে, পুলিশ নামিয়েছে, বিভিন্ন কারণে হচ্ছে না। এই কারণগুলো আমরা কেউই জানতাম না, এবং আমরা এটাও জানতাম না যে যেভাবে এখন দমন পীড়ন করা হচ্ছে বা যেভাবে এখন আইন শৃঙ্খলাকে সরকার কন্ট্রোল করতে যাচ্ছে, এটা এতদিন কেন করেনি, বা যে ওয়েতে এখন করছেন সেটা আগে কেন করেনি আগের সরকারগুলো। ঘটনাটা ঘটছে এরকম যে গাজীপুরের ওই রাস্তাতে আজকে একটি গার্মেন্টস ফ্যাক্টরির কিছু শ্রমিক ভাইয়েরা বোনেরা রাস্তা দখল করে আন্দোলন করছে। তাদের কোনো দাবি দেওয়া থাকতেই পারে, এবং আপনারা জানেন এটা একটা নর্মাল ব্যাপার বাংলাদেশে, যে শ্রমিকদের সাথে মালিকদের একটা বৈরী ভাব সবসময় থেকে যায়, যে কোনো কারণেই হোক। আমরা ভেতরের খবর জানি না, তারাই বলতে পারবে। রাস্তা দখল,
রাস্তা দখল, সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ। এরপর আর্মি এসছে, একটা আর্মি এসে ঘোষণা দিচ্ছে একজন অফিসার যে আপনারা আপনাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমাদের কাছে দিন, আমরা একজন প্রতিনিধি বা একদল প্রতিনিধি পাঠাবো মালিকদের সাথে কথা বলতে, আর আপনারা যারা এই রাস্তা দখল করে জনদুর্ভোগ করছেন তারা এই রাস্তা ছেড়ে দিবেন। একদিকে আমাদের এই এক গ্রুপ আলোচনা করবে, অন্যদিকে আমরা এই গ্রুপ আপনাদেরকে এখান থেকে সরে যেতে বলছি। এবং আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি 7 মিনিট সময় দিলাম আপনাদের। এই 7 মিনিটের মধ্যে যদি আপনারা কেউ রাস্তা ক্লিয়ার না করেন, যদি যান চলাচল স্বাভাবিক না করতে দেন, এবং আপনারা রাস্তা ছেড়ে রাস্তার পারে গিয়ে, রাস্তার ওই পারে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, আন্দোলন না করেন, 7 মিনিট পর আমরা যাকে পাবো তাকে অ্যারেস্ট করব এবং আইনের হাতে তুলে দেবো। আপনারা জানেন যে জনদুর্ভোগ করা একটা বিরাট অপরাধ। তারপর আমি যাকে পাবো তাকে অ্যারেস্ট করব। শ্রমিকরা শুনছিল, শ্রমিক ভাইরাই কি করবে, কোথায় যাবে? এখন ওরা বুঝে ফেলেছে যে উনি যেভাবে বলছেন, উনি খুব সুন্দরভাবে বলছেন, খুব বুঝিয়ে বলেছেন, যেটা আমরা আগে কখনো দেখিনি ভাই, কখনো দেখিনি। এবং এই গভর্নমেন্টকে বলবো, আপনারা আপনাদের এই আর্মি ভাইদেরকে বলেন এমন করেই ব্যবহার করতে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। শ্রমিক ভাইরা তখন কি করবে? ভয় পেয়ে গেছে বা বুঝে গেছে যে উনি যেভাবে বলছেন তাতে আমরা যদি এখানে কন্টিনিউ করি, মানে অনেকক্ষণ যদি আমরা থাকি, তাহলে আমাদের যাকে পাবে তাকে অ্যারেস্ট করবে। আর যদি অ্যারেস্ট করে একবার থানায় নিয়ে যায় বা কোর্টে চালান দেয়, তারপর সেখান থেকে বেরিয়ে আসে যে কতটুকু দুষ্কর এবং কতগুলো টাকা পয়সার প্রয়োজন, সেটা যারা একবার গেছেন বা যারা একবার অ্যারেস্ট হয়েছেন তারাই বুঝবেন, অন্য কেউ বুঝবে না। অতঃপর সেই শ্রমিক ভাইরা তাদের সেই আন্দোলনটা রাস্তার থেকে সরিয়ে রাস্তার পাড়ে নিয়ে গেছে, যানবাহন সুন্দরভাবে চলাচল শুরু করেছে, যানজট মুক্ত হয়েছে। এখন প্রশ্ন হলো, এত সুন্দরভাবে উনি বলে যেভাবে এই কাজটি করলেন, এমন করে তো আগে কখনো দেখিনি। আগে আমরা সবসময় দেখেছি, সব সরকারের সময় দেখেছি, পুলিশ এসছে, তার জলকামান দিয়েছে, লাঠি চার্জ করেছে, ওরা ইটপাটকা ছুঁড়েছে, শ্রমিক ভাইদের গায়ে যখন আঘাত পড়েছে তারা ইটপাটকা ছুঁড়েছে, একটা ক্যাওয়াস, একটা গন্ডগোল, তাতে করে কিন্তু রাস্তা বন্ধই থেকে গেল। কারণ ওই গন্ডগোলের সময় যেখানে শ্রমিক ভার্সেস পুলিশ মারামারি হচ্ছে, তখন কেউ গাড়ি চালাচ্ছে না, সমস্যার সমাধান হচ্ছে না। অতঃপর সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লো, অনেক জায়গায় মিছিল শুরু হলো এবং এটা চললো, মানুষের দুর্ভোগ বাড়লো, সরকারকে গালিগালাজ করলো। কিন্তু আজকে যেটা করেছেন এই আর্মি ভাই, তাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ আর্মিকে ধন্যবাদ জানাচ্ছি। এই স্টাইলে আপনারা যান। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।